সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। বিশ্বের ইতিহাসে নিষ্ঠুর শাসকদের কথা শুনলে প্রথমেই বলুন তো কার কথা মাথায় আসে? খুব স্বাভাবিকভাবে যার কথা মাথায় আসে তিনি ছোট বড় সকলের পরিচিত হিটলার। হিটলারের কথা বলতে গেলে আমরা সবার আগে বলি যে কতটা নিষ্ঠুর ছিলেন, কত মানুষের প্রাণ নিয়েছেন হিটলার। কিন্তু জানেন, এই হিটলারকে হার মানাবে এক শাসকের নৃশংসতা। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ ইতিহাস সাক্ষী এই শাসক তিনি নৃশংসতার সমস্ত সীমাকে একেবারে ছাড়িয়ে গিয়েছিলেন। যার কথা বলছি তার নাম ইদি আমিন। তিনি একটা সময় উগান্ডার প্রেসিডেন্ট ছিলেন। এই ভিডিও যত এগোবে তত তার নৃশংসতার কথা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে এবং ভাবতে আপনারাও বাধ্য হবেন যে হিটলারকেও ইদি আমিন কোথাও গিয়ে বলবে যে একটু সরে দাঁড়া। 1925 সালে উগান্ডার কোবোকো অঞ্চলে কাকুয়া উপজাতিতে জন্ম ইদি আমিনের। তার শৈশবে এই উপজাতির রীতির প্রভাব তাকে একেবারে নিষ্ঠুর করে তোলে, কঠোর করে তোলে। একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের নিষ্ঠুরতা প্রমাণ করার জন্য একটা অনন্য নজির তৈরি করেছিলেন এই শাসক। কিভাবে নৃশংসতা তিনি করেছেন সেই নিয়েই আজকের এই ভিডিও, আজকের ষড়যন্ত্রে আপনাদেরকে ইদি আমিন সম্পর্কেই বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। ইদি আমিন অন্যতম নৃশংস শাসক ছিলেন, এই কথা শুধু আমি নয়, এই কথা ইতিহাস পর্যন্ত বলছে। জানেন তিনি কি করতেন? জ্যান্ত মানুষকে মাটিতে পুঁতে দিতেন, আবার কখনো মরদেহকে টুকরো টুকরো করে নিয়ে কুমিরকে খাইয়ে দিতেন। ভাবতে পারছেন একটা মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের কাজ সে করতে পারে? কেন এই কাজ করতেন ইদি আমিন? কারণ তিনি বিদ্রোহীদের ভয় দেখাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যারা বিদ্রোহ করছে তারা যেন প্রত্যেকে ভয় একেবারে গুটিয়ে থাকে, আর সেই ভয়টা যাতে জাকিয়ে বসা যায় তার জন্য তিনি এই ধরনের কাজ করতেন। উগান্ডার স্বাধীনতার পর প্রেসিডেন্ট মিল্টন ওবেটের ঘনিষ্ঠ হলেও ক্ষমতার লোভ আমিনকে সিংহাসনচ্যুত করে। সালটা 1971। সেই সময় একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ইদি আমিন নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। আর তারপর উগান্ডায় শুরু হয় ইতিহাসের কালো অধ্যায়। অর্থাৎ হলপ করে বলাই যায় যে সেই সময় থেকে উগান্ডায় খারাপ সময় শুরু হয়েছিল। ইদি আমিন তার শাসনকালে অসংখ্য এশীয় এবং স্থানীয় উপজাতিদের উপরে অকথ্য অত্যাচার চালান। তার কোনো রকম কোনো সমস্যা হতো না অত্যাচার চালাতে গিয়ে। সন্দেহভাজন বিরোধীদের তিনি ধরে আনতেন। একটা বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছিল তাদের রাখার জন্য, কনসেন্ট্রেশন ক্যাম্প, আর সেখানেই ইদি আমিন তিনি অত্যাচার চালাতেন। জানেন কিভাবে অত্যাচার চলতো? এই যে ক্যাম্পগুলো ছিল সেখানে ছোট ছোট কিছু কক্ষ ছিল, সেই কক্ষগুলো বিষাক্ত গ্যাসে ভরা থাকতো। সেখানে তিনি ঢুকিয়ে দিতেন যারা বিদ্রোহ করছেন তাদেরকে। আবার কখনো ইলেকট্রিক শক দেওয়ার মতন ভয়ঙ্কর কাজ পর্যন্ত করা হয়েছে। এইভাবেই চলতো তার নারকীয় অত্যাচার। তবে এই যে অত্যাচারের কথাগুলো শুনছেন না, এরপর যেটা বলবো সেটা শুনলে আপনাদের মনে হবে যে ওমা এই অত্যাচারগুলো তো সেরকম কিছুই নয়। আরো আরো নারকীয় অত্যাচার তিনি করেছেন, যেটা সম্পর্কে বলতে গেলেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কারণ সবচেয়ে বিভীষিকাময় যে বিষয়টা সেটা হচ্ছে শত্রুদের মাংস খাওয়া। কি শুনে অবাক হচ্ছেন তো? যেখানে অনুষ্ঠান হলে মানুষ মাংস খায়, সেখানে ইদি আমিন তার শত্রুদের মাংস খেতেন। ছি, একজন শাসক তিনি শুধুমাত্র নিজের ভয়টাকে চাপিয়ে রাখার জন্য এই ধরনের কাজ করতেন। হ্যাঁ, ইদি আমিন তিনি শত্রুদের মাংস খেতেন।
প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন একটি বিশেষ ঘরে একটা ফ্রিজার ছিল, আর সেই ফ্রিজারে রাখা থাকতো নরমাংস। এরা কারা? এরা হচ্ছেন সেই সমস্ত বিদ্রোহী যারা ইদি আমিনের বিরুদ্ধে কথা বলেছেন। আর এই সমস্ত নরমাংস রান্না করে ইদি আমিন খেতেন। কি অদ্ভুত বিষয় জানেন তো, এই মাংসগুলোকে রান্না করার জন্য তিনি বিশেষ রাঁধুনি নিয়োগ করেছিলেন। তবে একদিন এই বিষয়টা জানতে পারেন তার তৃতীয় স্ত্রী নোরা। ওই ঘরে ঢুকে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর আর প্রেসিডেন্ট প্যালেসে তিনি থাকতে পারেননি। পত্রপাঠ গুটিয়ে সেখান থেকে চলে যান নোরা। তাকে অনেকে আবার উগান্ডার কসাইও বলে ডাকতেন। আবার মরদেহের সঙ্গে কথা বলা বা তাদের পাশে ঘুমিয়ে পড়াও ছিল তার অমানবিক অত্যাচার আচরণের অন্যতম একটা বিষয়। অর্থাৎ শুধুমাত্র যে তিনি এইভাবে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিচ্ছেন তা নয়, ইলেকট্রিক শক দেওয়া, গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো খুব সাধারণ তার কাছে। তিনি এইভাবে মানুষের মাংস খেতেন, মরদেহের সঙ্গে কথা বলতেন, আবার তাদের পাশে ঘুমিয়েও পড়তেন। কি অমানবিক আচরণ ভাবতে পারছেন? 1979 সেই সময় তানজানিয়ার যুদ্ধে হেরে যান তিনি। এরপর লিবিয়া হয়ে তিনি সৌদি আরবে আশ্রয় নেন। 2003 সালে নৃশংসতার প্রতীক ইদি আমিনের মৃত্যু হয়। এবার আপনাদেরকে অত্যাচারের কথা বললাম, এবার তার ব্যক্তিগত জীবনের কথা একটু বলি। ব্যক্তিগত জীবনে বেশ রঙিন মেজাজের মানুষ ছিলেন ইদি আমিন। একই সঙ্গে ইদি আমিনের একটা নয়, দুটো নয়, ছটা স্ত্রী ছিল। আর শুধুমাত্র যে স্ত্রীতেই তিনি শান্ত ছিলেন তা নয়, তার রক্ষিতার সংখ্যা ছিল 50 জনের মতো। এবার আপনাদেরকে আরো গভীরে নিয়ে যাব ইদি আমিনের সম্পর্কে। সেখানে আরো গায়ে কাঁটা দিয়ে উঠবে এমন নোংরামি তিনি করেছেন। তার লালসার হাত থেকে বহু মেয়ে রেহাই পায়নি। এইখানেই শুনুন, ভালো করে শুনবেন যে কতটা ঘিনঘিনে একটা মানুষ হতে পারে। নিজের বোনের ওপরেও মারাত্মক নারকীয় অত্যাচার চালিয়েছিলেন এই ইদি আমিন, আর সেই নোংরামি করতে দুবারও ভাবেননি তিনি। তিনি 5 লাখেরও বেশি মানুষকে অজ্ঞাত জায়গায় আটকে রেখেছিলেন। ভাবতে পারছেন একটা মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের কাজকর্ম সে করতে পারে? ক্ষমতায় এসেই তিনি প্রথম যে কাজটা করেছিলেন, পুলিশ বাহিনীকে ভেঙে দিয়েছিলেন। অর্থাৎ গণতন্ত্র তিনি পছন্দ করতেন না। পুলিশ বাহিনীকে ভেঙে তিনি তৈরি করেছিলেন একটা নিজের ফৌজ। অর্থাৎ তার ফৌজ তো তার অ্যাকর্ডিংই চলবে। পুলিশ থাকলে পুলিশ গণতন্ত্র মেনে কাজ করবে, সেই জিনিসটা তিনি চাননি, কারণ তিনি তো বিরোধীদেরকে একেবারে পছন্দ করতেন না। তিনি নিজের একটা ফৌজ তৈরি করে নিলেন। আচ্ছা, কেন তিনি নিজের ফৌজ তৈরি করে নিলেন এই জায়গাটাও আপনাদেরকে একটুখানি বলি। তার কারণ তিনি এই যে ফৌজটা তৈরি করেছিলেন, বেছে বেছে এমন লোককে নিয়ে তৈরি করেছিলেন যারা তারই মতো নৃশংসতাকে চালিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি বলুন না যে হঠাৎ করে কেউ যদি মানুষের মাংস কেটে রান্না করে খায়, সেই নৃশংসতাটা কি সবাই সহ্য করতে পারবে? একেবারেই পারবে না। তাই জন্য এই ফৌজ যখন তিনি তৈরি করছিলেন, তখন তিনি বেছে বেছে সেই রকমই মানুষ এই ফৌজে নিয়েছিলেন যারা তার মতন নৃশংসতাকে চালিয়ে নিয়ে যেতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। তারা যেন অন্তত নৃশংসতা দেখে তাদের হাঁটু না কাঁপে, তারা যেন পিছিয়ে না আসে। এই ফৌজি তার পছন্দ করা মেয়েদেরকে প্রাসাদে হাজির করতেন। এই যে আপনাদেরকে একদম বললাম না ভিডিওর মাঝামাঝি যে তিনি প্রচুর মেয়ের সঙ্গে নোংরামি করেছেন, প্রায় 50-এরও বেশি তার রক্ষিতার সংখ্যা ছিল। তো এই সমস্ত মেয়েদেরকে এই প্যালেসে, প্রেসিডেন্ট প্যালেসে নিয়ে আসার কাজ কিন্তু এই ফৌজি করত। ইদি আমিন এই রকমই একজন মানসিকতার মানুষ ছিলেন। আমিন বিরোধীদের দাবি, এক রাতে একজন নয়, দুজন নয়, একাধিক তরুণের সঙ্গে নোংরামি করতে ইদি আমিনের কোনো ক্লান্তি ছিল না। আর যদি কেউ প্রতিবাদ করত, তাকে অপহরণ করে রাখা হতো। তারপর তার উপরে যে পরিমাণে অত্যাচার চালানো হতো তা কল্পনা করা যায় না। সমস্ত অত্যাচার চলার পর তাকে জানে শেষ করে দেওয়া হতো। তার নোংরামির খেসারত অনেক মহিলাকেই দিতে হয়েছে। বহু মহিলা গর্ভবতী পর্যন্ত হয়ে পড়ে তার জন্য।
শেষ জীবনে একসঙ্গে 2 স্ত্রীকে নিয়ে থাকতেন ইদি আমিন। তারা হলেন মদিনা এবং সারাহা। মৃত্যুর পর মদিনা দাবি করেন যে মোট 40 জন সন্তানের জন্ম দিয়েছেন ইদি আমিন। ভাবতে পারছেন কি পরিস্থিতি? 1972 সালে ইদি আমিনের আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো তার দ্য ইকোনমিক ওয়ার ঘোষণা করা। তবে এই ঘোষণা ছিল কেবলমাত্র এশিয়ানদের বিরুদ্ধে, কেননা তখনকার সময়ে উগান্ডার ব্যবসা বাণিজ্য এবং সিভিল সার্ভিস উভয় ক্ষেত্রেই প্রধানত এশিয়ানদের দাপট ছিল, সেটা ইদি আমিন মেনে নেননি। বহিরাগতদের মধ্যে একটি বিশাল অংশ আবার ব্রিটিশও ছিল। অন্যদিকে সামরিক বাহিনীর অনেক উচ্চ পদে ছিলেন অনেক ইসরায়েলি। আমিন সামরিক বাহিনী থেকে সকল ইসরায়েলিকে ছাঁটাই করে দেন। এশিয়ান এবং ব্রিটিশ ব্যবসায়ীদের তিনি 3 মাস সময় দিয়েছিলেন উগান্ডা ছেড়ে চলে যাওয়ার জন্য। সিভিল সার্ভিস থেকেও ব্যাপক কাটছাঁট শুরু করেন তিনি, আর তাদের ছেড়ে দেওয়া পদগুলো এবং ব্যবসা বাণিজ্য তিনি নিজের সমর্থকদের মধ্যেই ভাগ করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ব্রিটিশ এবং ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ইদি আমিনের। আর এই সময় দাঁড়িয়ে তিনি যখন দেখছেন যে এই দুজনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, তিনি বন্ধুত্ব করলেন রাশিয়া এবং লিবিয়ার সঙ্গে। আমিনের শাসনকালে ঠিক কত মানুষ জানে শেষ হয়েছেন তার জানেন তো সরকারি কোনো হিসেব পাওয়া যায় না। তবে এই সংখ্যাটা যে লক্ষের নিচে নয় তা এক প্রকার স্পষ্ট। বিরোধী দল থেকে শুরু করে সমর্থক, ভিন্ন মতের মানুষ কেউ বাদ যায়নি ইদি আমিনের ক্রোধ থেকে। অনেক সময় কি হয়, দেখা যায় যে এইরকম যখন একটা গ্রুপ তৈরি হয়, এরকম যখন একটা ফরমেশন তৈরি হয়, তখন যারা এই ফরমেশন যিনি তৈরি করছেন তাকে সাপোর্ট করছেন তাদের অন্তত পোয়া 12 থাকে, তারা অন্তত ঠিকঠাকভাবে থাকতে পারেন। কিন্তু ইদি আমিনের ক্ষেত্রে সেটা হয়নি। ইদি আমিনের যখন কারুর ওপরে অত্যাচার করার মানসিকতা, সেই প্রবৃত্তি সৃষ্টি হতো, সেটা তার সাপোর্টারই হোক না কেন, তার দলের লোক হোক না কেন, তিনি নির্দ্বিধায় অত্যাচার চালিয়ে গিয়েছেন। এমনকি যদি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কোনো একজন স্বনামধন্য ডাক্তারও হন, তৎসত্ত্বেও ইদি আমিনের ক্রোধ থেকে কেউ বাঁচতে পারেননি। দেশের অর্থনীতি দিন দিন অস্থির হয়ে উঠছিল, কিন্তু আমিনের সেদিকে কোনো রকম কোনো নজর ছিলই না। তিনি শুধুমাত্র নিজের দাপট, নিজের ভয় সেইটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি দেশের যে কোনো খাতের চেয়ে সামরিক খাতে এবং নিজের সুরক্ষার জন্য বিশেষ বাহিনীর পেছনে প্রচুর প্রচুর অর্থ ঢালতেন, কারণ তিনি তো জানেন যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তিনি যতই মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করুন না কেন, ক্ষোভ তো তৈরি হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। তাই জন্য এই বিশেষ বাহিনীকে একেবারে ঠিকঠাক রাখতে তিনি প্রচুর টাকা সেই বাহিনীর পিছনে খরচ করতেন। 1975 সালে উগান্ডার মুদ্রাস্ফীতির 10 বছর আগের তুলনায় প্রায় 1000 গুণে গিয়ে দাঁড়ায়। ক্ষোভ বিক্ষোভ জন্মাতে থাকে সাধারণ মানুষের মধ্যে, ধীরে ধীরে নয়, তা কিন্তু দ্রুত আগুনের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। 1978 সালের মধ্যে উগান্ডার পরিস্থিতি এক গৃহযুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়ায়। সেনাবাহিনীতে তখন উগান্ডার সৈন্য ছিল মাত্র 25 ভাগ, বাকি সব ছিল অন্য দেশ থেকে ভাড়া করা সৈন্য। ততদিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও উগান্ডায় ইদি আমিনের চালানো আদিম বর্বরতার খবর পৌঁছে যায়। ফলে আন্তর্জাতিক মহলে এক প্রকার নিঃসঙ্গ হয়ে পড়েন ইদি আমিন। দৃশ্যপট বদলাতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এক সিদ্ধান্ত নেন ইদি আমিন। তিনি তানজানিয়া আক্রমণ করেন, কিন্তু অর্থের অভাবে তার সেনাবাহিনীর পর্যাপ্ত রসদ, খাদ্য, চিকিৎসা কোনোটাই তার কাছে ছিল না। অন্যদিকে তানজানিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় সেখানে নির্বাসিত হওয়া উগান্ডার সৈনিকরা। তাদের মিলিত আক্রমণে দ্রুত পিছু হটে আমিনের অনুগত বাহিনী। বিদ্রোহীরা 1978 সালের অক্টোবরের মধ্যে উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে নেয়। আর স্বৈরাচারী প্রতাপশালী ইদি আমিন লিবিয়ায় সেই সময় গাদ্দাফির কাছে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
লিবিয়ায় 10 বছর কাটানোর পর সৌদি আরবে চলে আসে আমিন। সেখানেই নির্বাসন জীবনে 2003 সালের 16ই আগস্ট মৃত্যু হয় এই প্রধানের। এটা আরো একবার প্রমাণ হয়ে যায় যে স্বৈরাচারী শাসক যতই শক্তিশালী হোক না কেন তার পতন অনিবার্য, তার শেষটা করুণভাবেই হয়। আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা টাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।